একসময় বিএনপি এবং জামাত যখন তারা রাজনৈতিক অ্যালায়েন্স করলো, হ্যাঁ, জোটের রাজনীতিতে যখন বিভক্ত হয়ে যাচ্ছিল দেশ আওয়ামী লীগের ওই সময়টায়, আওয়ামী লীগকে ডিফিট করার জন্য, তখন কিন্তু ওলি এই জামাত প্রশ্নে আপত্তি তুলে দল ত্যাগ করছিল। আওয়ামীপন্থী যে বুদ্ধিজীবীরা ছিল, যারা দিনদার 15.5 বছর মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, সেই বুদ্ধিজীবীরা কোথায়? লুকিয়ে আছে, পালিয়ে আছে? তাদের সপক্ষে যে যুক্তি দেওয়া হচ্ছে পেলে মেরে ফেলবে, হ্যাঁ এটা সত্য কথা। আমাদেরকেও তো পেলে মেরে ফেলে, আমরা তো একেবারে ওই যে আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়ার সাংবাদিক তাও তো না। জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভোল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। আমরা তো জানি আসলে স্বাধীনতার ঘোষক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শফিকুর রহমান কি বলতে চেয়েছেন কর্নেল অলি স্বাধীনতার ঘোষক? এটা নিয়ে কেন আলাপ করব? হাসিনার বানানো 71 ইতিহাসই আমরা খাইনি। হ্যাঁ, কারণ জামাতের আমিরের 71 ইতিহাস বর্ণনা আমাদেরকে এটা নিয়ে আলাপ করতে হবে? নো, কেন আলাপ করবো না এটা নিয়ে ব্যাখ্যা করি। জি, এগুলো বিজেপি এটা করতেছে পাশের দেশে। তার পুরা হিস্টোগ্রাফি হিন্দুত্ববাদী ইডিওলজির আকারে সে ইয়ে করতেছে। হাসিনা ওইভাবে করছিল, জনযুদ্ধকে এক ব্যক্তির এক দলের বানাইতে চাইছিল, তাই না? এটা আমাদের ন্যাশনাল 71, এটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব অর্জন, একটা দেশ অর্জন করছি আমরা আমাদের পৃথিবীর বুকে। আমরা একটা কমিউনিটি আকারে, একটা জাতি রাষ্ট্রের মর্যাদা আকারে দাঁড়াইছে। এর সমতুল্য ঘটনা একটা জাতির জীবনে আর আসে না, হ্যাঁ, মডার্ন স্টেট অ্যাপারেটাসে। তো এটার তাৎপর্যটা আলাদা। তো এখন এটাকে শুধু এক ব্যক্তির করার মধ্য দিয়ে আওয়ামী লীগ যেটা করছিল, ইতিহাসের সাথে ধরো ব্যক্তির বিলগ নিখে, দেশের প্রতি আবেগ যে আপনার কই থেকে আসবে, আপনি যখন আপনার ইতিহাসকে ওন করতে পারবেন। কিন্তু হাসিনা এমন জায়গায় নিয়ে গেছিল যে আওয়ামী লীগ ছাড়া ইতিহাসে আর কারো ওনারশিপ নেই। তো বিচ্ছিন্নতা এইভাবে তৈরি হয়। একই জিনিস দেখেন আবার কর্নেল অলির ব্যাপারটা। এই কর্নেল অলি বীর মুক্তিযোদ্ধা, অসামান্য অসাধারণ ঐতিহাসিক ভূমিকা, অমর ভূমিকা। কিন্তু অমর ভূমিকা থাকলেও ব্যক্তির ভূমিকা চেঞ্জ হয়। যেমন আপনি আপনার সন্তানের কাছে বাবা, আপনার মার কাছে সন্তান, আপনার স্ত্রীর কাছে স্বামী। ফলে আপনার সন্তান কিন্তু আপনাকে, হ্যাঁ, আপনার বাবা যেভাবে ট্রিট করে সেভাবে ট্রিট করে না। হ্যাঁ, তো ফলে 71-এ তার যে ভূমিকা সেটা আমরা অন্যভাবে ট্রিট করবো। এর পরবর্তী ওনার যে ভূমিকা, সেখানে দেখেন একসময় বিএনপি এবং জামাত যখন তারা রাজনৈতিক অ্যালায়েন্স করলো, হ্যাঁ, জোটের রাজনীতিতে যখন বিভক্ত হয়ে যাচ্ছিল দেশ আওয়ামী লীগের ওই সময়টায়, আওয়ামী লীগকে ডিফিট করার জন্য, তখন কিন্তু ওলি এই জামাত প্রশ্নে আপত্তি তুলে দল ত্যাগ করছিল। আজকে জামাতের তিনি একটা ত্রাণকর্তা হয়ে গেছে। এর আগে কিন্তু জামাত হলো জাতির পিতা খুঁজে, এর আগে মেজর ডালিমকে খুঁজছিল, এখন ওলিকে বানাচ্ছে। হ্যাঁ, তো এই যে জাতির পিতা খোঁজার সিনড্রোম, এটা আওয়ামী সিনড্রোম। তো ফলে এই ধরনের জিনিসকে এঙ্গেজ করলে আওয়ামী লীগের জামাত এপিটুপিট বলতে অবশ্যই এটা অল্টার ইগো, একটা অল্টার ইগো। এই যে পান্না ভাই আলাপ করলো, হ্যাঁ, এই যে দেখেন একেবারে আওয়ামী লীগের যা যা, উনি তো বলছেন যে বিএনপি জামাতকে মহিরীয় করে তুলেছে। নো, আওয়ামী লীগ করছে এটা। হ্যাঁ, একদম আওয়ামী লীগ এটা প্রপারলি ডিল না করে, হ্যাঁ, একদম এই যে অ্যাগ্রেসিভ, যখন আপনি অ্যাগ্রেসিভ হবেন, আগ্রাসন চালাবেন, এবং এই ধরনের ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক রাজনীতি অলওয়েজ রুটেড হয়ে যাবে। জামাত যেটা হয়েছে, তার মানে কি আওয়ামী লীগ করেছে মহিরু? ডেফিনেটলি আওয়ামী লীগ প্রপারলি ডিল করে না। জামাত তো জোট ছিল না, জোটের জন্য প্রপারলি ডিল করেনি, কিন্তু আবার প্রপারলি ডিল তো বিএনপিও করেছে, জামাতের সঙ্গে অ্যালায়েন্স করে সরকার গঠন করেছে। সেই অ্যালায়েন্সটা ওই সময়ের প্রেক্ষাপটে জামাত আওয়ামী লীগের সাথে যাচ্ছে, বিএনপির সাথে যাচ্ছে, এর সাথে যাচ্ছে। আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে, যুগপৎ আন্দোলন করেছে 96-এর আগে এই পর্যন্তই। বিএনপি কি করছে? বিএনপি জামাতের রাজনীতি নিয়েছে, বিএনপি জামাতকে সরকারই নিয়েছে। আরে বাবা, জামাত তো বিএনপিকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে 96 সালে আন্দোলন করে, আর ও তো ক্ষমতার পার্টে নিচ্ছে। আকাশ পাতাল ক্ষমতা নিয়ে আসছে কে বলছে? তারা যুগপৎ আন্দোলন করেছে, গভর্নমেন্ট ওইটার ফসলিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, সেটা আপনি বলতে পারেন। তাহলে ওটা আরো ডেঞ্জারাস। কিন্তু মন্ত্রিসভায় তো নাইনি, আরো ডেঞ্জারাস। পুরো ক্ষমতায় নিয়ে নিচ্ছে আওয়ামী লীগকে। 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা না। সো আপনি এই যে ধরেন আরেকটা হলো কি, এই যে ধরেন এই যে বাইনারি আকারে দেখা, হ্যাঁ, জামাত বনাম এখন বিএনপি, আগে ছিল আওয়ামী লীগ বনাম বিএনপি, এখন যেটা হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগ এবং আপনার জামাত একটা আরেকটার অল্টার ইগো। আমি বলি সতীনের সক্ষতা। জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে চাচ্ছে, যে মহিরু হয়ে উঠছে বলতেছে, আর আওয়ামী লীগ চাইছে জামাতের মতো সুশৃঙ্খল হইতে সারা জীবন। এই দুইটা হলো ল্যাকিংস। এখন প্রবলেম হলো, আমরা পলিটিক্সটা যদি বুঝতাম বাংলাদেশে, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগও এরকম আওয়ামী লীগ হয়ে উঠতো না, একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন হয়ে উঠতো না, আর জামাতেরও রাজনীতি করার এই জায়গায় জামাত যাইতো না। কেন? আমরা এখানে একটা লিবারাল ডেমোক্রেটিক স্পেস চাই, যেটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের সূচনা করবে। আপনি জুলাইয়ের পক্ষে না বিপক্ষে, আপনি 71-এর চেতনা খান না মাথায় দেন, এই অনুযায়ী আমি আপনাকে দেখবো না। আমি দেখবো আপনি
ঠিকমতো স্বাস্থ্য পাচ্ছেন কিনা, চিকিৎসা পাচ্ছেন কিনা, আপনার নিরাপত্তা ঠিক আছে কিনা, এইটা হবে আপনার পরিচয়। কিন্তু সবসময় আমাদের এখানে করা হয় অনুভূতির রাজনীতি করা হয়। এই অনুভূতির রাজনীতি করার মধ্যে দিয়ে বিভক্ত করা হয় এবং এই অনুভূতির রাজনীতিটা শুরু হয় প্রথমত ইতিহাসের উপর ছুরি চালানোর মধ্য দিয়ে। এই জন্য আমি এই জামাতের আমিরের এই বিষয়ে এঙ্গেজই হবো না। এঙ্গেজ হবো না কেন? আরেকটা কারণ, এটা হলো আপনি যখন মিথ্যার সাথে এঙ্গেজ হবেন, আওয়ামী আমলে কি হইতো, টকশোগুলোতে একদম দেদারসে মিথ্যা কথা বলতো আমেরিকার লোকজন, আদি দেয়া, হ্যাঁ, বিএনপির লোকজন বা অন্য যারা গণতান্ত্রিক পন্থীর লোকজন, এরা এই মিথ্যার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করতো বলার জন্য। বলার মধ্যে দিয়ে কি হতো, এই মিথ্যাকে ভ্যালিডেশন দেওয়া হইতো। ভ্যালিডেশন দেওয়ার মধ্যে দিয়ে সে করে কি মিথ্যা লজিক যুক্তি দিয়ে আপনি সত্যও বলতে পারবেন, মিথ্যাও বলতে পারবেন। ফলে মিথ্যার সাথে যখন আপনি এঙ্গেজ হবেন, মিথ্যার ভ্যালিডেশন তৈরি হবে। কিন্তু মানুষ কিন্তু এন্ড অফ দ্য ডে স্বচ্ছতা না থাকলে ট্রাস্ট যেরকম তৈরি হয় না, ট্রান্সপারেন্সি না থাকলে যেরকম ট্রাস্ট তৈরি হয় না। ফলে আপনি যতই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন না কেন, মানুষ কিন্তু সাদা চোখে বুঝতে পারে। আর ন্যাশনাল মেমোরি এমন একটা জিনিস, দেখেন জামাত তো ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে রাজনীতি করছে। জামাত হলে সবসময় এন্টি নেশন, প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে। সে অলওয়েজ ক্ষমতাপন্থী থাকে। এই যে বিভিন্ন দলের জোট নিয়ে আমরা সমালোচনা করি না, এই জোটগুলোর সাথে জামাতের ইডিওলজির কোনো সম্পর্ক নেই। জামাত এরশাদের 86 সাল, 96 সাল, 2001 থেকে 6 সাল, 2008 সালে ক্ষমতা আনার ব্যাপারে জামাতের অগ্রগণ্য ভূমিকা ছিল। ফলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে যত রকম রাজনীতি করা যায়, এটা করার ঐতিহ্য জামাতের আছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। হ্যাঁ, তো ফলে এখন যে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, মির্জা ফখরুল ইসলাম বললেন যে আপনি গিয়ে আমাদেরকে দুঃখে ফেলে দিলেন, এটা উনি অপরাধী এবং সাধারণ সমর্থক দুটাকে আলাদা করছে। কিন্তু যখন বলা হয় এটা হরে ধরে বলা হয়। হ্যাঁ, হরে ধরে না, এটা আমি দেখছি নিউজটা, হরে ধরে বলা, এটা আমরাও বলছি বহু আওয়ামী লীগের আমল থেকে। আমি বলতেছি রিকনসিলিয়েশন লাগবে। কারণ আপনি সমাজে যখন মিথ্যা ন্যারেটিভ তৈরি করে সমাজকে বিভক্ত করে ফেলেন, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, জুলাইয়ের পক্ষে বিপক্ষে, হ্যাঁ, এবং প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীল, তখন আসলে ন্যাশনাল কালচার ডেভেলপ করা যায় না, তখন আসলে জাতি ডেভেলপ করা যায়। আমরা কি চাই? একটা স্ট্যাবিলিটি চাই এবং আমাদের জাতির বিকাশ চাই, তাই না? সেই জাতির বিকাশের ক্ষেত্রে সেখানে আপনার শাহবাগী যেরকম থাকবে, শাপলাপন্থী থাকবে, হ্যাঁ, আপনার বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন চিন্তা মতাদর্শের মানুষ থাকবে এবং একজন একজনের সাথে ক্রিটিক্যালি এঙ্গেজ হবে। কিন্তু মানুষের মর্যাদা বোধ রক্ষা করতে হবে সবার আগে। কিন্তু আমাদের এখানে কি করে পলিটিক্যাল পার্টি বা সকল বুদ্ধিজীবীরা, শাহবাগী বুদ্ধিজীবীরা, আপনি আপনার পক্ষে না, হ্যাঁ, আপনি আমার পক্ষে না, তার মানে আপনি আমার শত্রু। ফলে এইভাবে যে ডিভিশনটা করা, এই ডিভিশনটা রোধ করতে পারে কে? রোধ করতে পারে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল ইনস্টিটিউট। সেইটা মানে আপনার কি বলে যে এই বিএনপি ছাড়া এই মুহূর্তে এই ধরনের একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, বিএনপির অনেক সমস্যা আছে, অনেক ত্রুটি আছে, একটা ভ্যালু বেস পলিটিক্স। আমরা 5 তারিখের পরে কি বললাম যে রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজ। আমার কাছে সময় খুবই কম, আমি শেষ করি। আমি একটা ছোট একটা প্রশ্ন করে দিই। উনি বলছেন যারাই ক্ষমতায় আসুক বেশি দিন টিকতে পারবে না। এটা অনেকেই বলে, ক্ষমতায় কারা আসবে এটা নির্ভর করে টিকতে পারবে কি পারবে না, এটা জনগণের প্রত্যক্ষ ভোটে আসছে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে ক্ষমতায় আসছে এইটা। এবং আওয়ামী লীগের ভোটার, বিএনপির ভোটার, জামাতের ভোটার বলে কোনো ভোটার নেই। ভোটার ইটসেলফ ভোটার। আপনি যদি আগেই ক্যাটাগরি করে ফেলেন যে ও আওয়ামী লীগের ভোটার, ও বিএনপির ভোটার, তার মানে আপনি পিপল এজেন্সিকে নাই করে দিচ্ছেন। ফলে ভোটারকে ক্যাটাগরাইজ করা যাবে। বাস্তবতা, এটা বাস্তবতা। ডেফিনেটলি বাংলাদেশ তো দুই ভাগে বিভক্ত। নো, বাংলাদেশ বহুভাগে বিভক্ত। বহুভাগে বিভক্ত, মেজরলি না। আমরা শেষ করি। ধরেন আপনি, এটা ডেমোক্রেটিক বিউটি কি জানেন? ডেমোক্রেটিক বিউটি হলো আপনি আওয়ামী লীগ করলেও, আপনি বিএনপি করলেও, জামাত করলেও, ভোটের আগ পর্যন্ত আমি আপনাকে আওয়ামী লীগ ভোটার, বিএনপির ভোটার, জামাত ভোটার আগে আইডেন্টিফাই করবো না। করলে কি হবে? করলে আপনাকে ম্যানুভারিং করা সহজ হবে। জনগণ বলবো, সবসময় জনগণ বলবো। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো তো দেখি না, সবাই তো আমাদের ট্যাগ লাগানো হয়। কিন্তু আপনি যখন বিভক্ত করবেন ভোটারকে বিফোর ইলেকশন, আপনি যখন বিভক্ত করবেন তখন আসলে আপনি ডেমোক্রেসি মিন করেন না, আপনি আপনার দল ভারী করতে, মানে আপনার এই বক্তব্য লালন করে কিনা রাজনৈতিক দল, আমি জানবো না। ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। যদি ভাই বলি, উনি একটা অভিযোগ করে শাহবাগের বুদ্ধিজীবীরা বারবার এই ধরনের কিছু কিছু জিনিস উত্তোলন করে যেগুলোর কারণে ডিভাইডেশনের বিষয়টা আসে। আপনি যদি শাহবাগ শব্দটা আসবে কেন? শাহবাগে বুদ্ধিজীবী বলতে আমি কিছু বুঝিনি। শাহবাগে বুদ্ধিজীবী, এখন শাপলা চত্বরের বুদ্ধিজীবী, শাহবাগে বুদ্ধিজীবী, তাহলে বুদ্ধিজীবী আসলে কারা? ক্লাসিফিকেশনটা এইভাবে হচ্ছে কেন? এখন উনি কিন্তু শাপলাপন্থী, রনি ভাইয়ের শাপলাপন্থী বুদ্ধিজীবী বলেছেন, শাহবাগী বুদ্ধিজীবী বলেছেন, মানে একটা জামাতপন্থী, একটা আওয়ামীপন্থী। তাহলে বিএনপিপন্থী বুদ্ধিজীবীকে আমি বাদ দেবো কেন? বিএনপির মধ্যে কোনো বুদ্ধিজীবী নাই। বিএনপির বুদ্ধিজীবী ঠিক আছে, আত্মশিক্ষিত বিএনপি পন্থী বুদ্ধিজীবী না, এটা একটু ক্লারিফিকেশন। বিএনপি পন্থী বুদ্ধিজীবী, কারণ বিএনপি কোনো ইডিওসেন্ট্রিক দল না। আপনি বাংলাদেশপন্থী হবেন, যে বাংলাদেশপন্থী দল, এই কথাটা ভালো লাগে। বিএনপির কোনো কবি সাহিত্যিক বুদ্ধিজীবী দরকার নেই। বিএনপি এরকম দল না, এটা তো আমি জনগণের দল। রনি ভাইকে একটু খোঁচা দিয়ে কথা বললাম, এটা তো বাস্তবতা। দেখুন, আমি শাহবাগী বুদ্ধিজীবী বলি না, ওই শব্দটা অনেকে গালাগালি পর্যায়ে নিয়ে গেছে বা ওইভাবে ইউজ করতেছে এখন, আগে ছিল না, সাম্প্রতিক সময়টি হয়েছে। আমিও তো শাহবাগী গেছি,
আমি তো গণজাগরণ মঞ্চে গেছি, আমি তো যুদ্ধাপরাধীর বিচার চেয়েছি, আমি তো এই আপনি কি ফাঁসি চাইছেন না বিচার চাইছেন? বিচার চেয়েছি রাইট। আমি। এবং এই যে যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনের পক্ষে আমি ছিলাম না, বাট আওয়ামী লীগ সরকারের বিদায় হোক সেটি আমি চেয়েছি। এইভাবে মানে একেবারে নিজস্ব ডিজাইনে অন্য সবাইকে বাদ দিয়ে একতরফা একটা সোকল নির্বাচনের মাধ্যমে যুগের পর যুগ বা বছরের পর বছর ক্ষমতা থাকা, নিশ্চয়ই আমি সেটা চাইনি। সো সাহাবেকে বলাতে আমি তুমুল আপত্তি জানাই। এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ ঠিকই তো, সেই বুদ্ধিজীবীরা কোথায়? আওয়ামীপন্থী যে বুদ্ধিজীবীরা ছিল, যারা দিনদার 15 বছর মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, সেই বুদ্ধিজীবীরা কোথায়? লুকিয়ে আছে, পালিয়ে আছে, তাদের সপক্ষে যে যুক্তি দেওয়া হচ্ছে পেলে মেরে ফেলবে। হ্যাঁ, এটা সত্য কথা, আমাদেরকেও তো পেলে মেরে ফেলে। আমরা তো একেবারে ওই যে আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়ার সাংবাদিক তাও তো না, বা আওয়ামীপন্থী সাংবাদিক তাও তো না। কিন্তু তারপরে সত্য কথা বলার কারণে এখন মবের হুমকি দিচ্ছে, মেরে ফেলা হুমকি দিচ্ছে, জেলে নিয়ে যাওয়া হয় হয়তো। কিন্তু আমরা এখন যে কথাগুলো বলছি সেগুলো হয়তো কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবতা তো এটি, সত্য আপনাকে বলতে হবে। যাও সেই বুদ্ধিজীবী। আমি নতুন প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে এই প্রশ্ন নির্বাচন তো আপনি বারবার আমার এখানেই বলেছেন নির্বাচন হবে কি হবে না, আমি আমি নির্বাচন আগের রাত্রেও কনফিউজ থাকবো। আমি নির্বাচন আগের রাত্রেও, কালকে যদি 12 তারিখ হয়, আজকে 11 তারিখ রাত, আমি 11 তারিখ রাতেও কনফিউজ থাকবো। কেন তৈরি হচ্ছে সংকট? নানান ধরনের খেলা চলছে, নানা ধরনের খেলা চলছে, এবং এই খেলাগুলো সম্বন্ধে আপনিও জানেন। এখানে পরাশক্তি খেলাগুলো আছে, এখানে ডক্টর ইউনূস হিমসেলফ তার নিজের একটা খেলা আছে, সরকারের একটা খেলা আছে, জামাতের খেলা আছে, বিএনপি। আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ ভাই উনি একটা শব্দ বলেন, আমি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না, মানে খারাপ শব্দ না, ইনফর্মাল শব্দ, মানে আমি একটু সংশোধন করেই বলি, ফাটা বাসে চিপায় পড়ছে উনি এই কথা বলেন। আমি তার সঙ্গে বিএনপি পুরোপুরি একমত। আমি 15 মাস আগে, এই সরকারের বয়স তো 18 মাস হয়ে গেল, আমি 15 মাস আগে থেকে বলছি বিএনপির উচিত কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন চাওয়া, ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন নয়। আচ্ছা আপনি বলেন তো, আপনি অ্যাঙ্কর, আপনার মতামত দেওয়ার সুযোগ নেই, তারপর আমার আগ্রহ থেকে আমি বলছি ডক্টর ইউনূস নিরপেক্ষ, এই সরকার নিরপেক্ষ? যদি নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে সেই সরকার অধীনে নির্বাচন হয় কিভাবে? এবং যতগুলো সিমটম দেখা যাচ্ছে, যদি আল্লাহর কোনো স্বয়ং সৃষ্টিকর্তা থেকে কোনো ঐশী বাণী নাজিল না হয় ডক্টর ইউনূসের কাঁধে, তাহলে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার কোনো লক্ষণ নেই। চ্যালেঞ্জ করে যাচ্ছি, খোদ সৃষ্টিকর্তার ঐশী বাণী নাজিল হতে হবে ডক্টর ইউনূসের উপরে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন তরুণদের মধ্য থেকে অনেকে এমপি নির্বাচিত হবেন, উনি তরুণদের দল মানে এনসিপির ভিতর থেকে কেউ শিক্ষামন্ত্রী, উনি তো গভর্নমেন্ট ফর্ম করে দিচ্ছেন।